গুড মর্নিং। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ম্যানেজমেন্টের একটি নতুন অনলাইন সেশন নিয়ে আপনাদের সাথে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যুক্ত হলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমরা যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা এটা নিয়ে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যেই 10টি অংশে ভাগ করে আপনাদের সাথে আমি আলোচনা করেছি, যেখানে আমরা যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব, অসুবিধা, সুবিধা, কিভাবে যৌথ মূলধনী ব্যবসা গঠিত হয়, গঠন প্রক্রিয়ায় দলিল সমূহ গুলো, এছাড়াও কিভাবে তারা মূলধন সংগ্রহ করে, শেয়ার, ঋণপত্র, তারপর একটা যৌথ মূলধনী ব্যবসা কিভাবে বন্ধ করতে হয়, বিলোপ সাধন প্রক্রিয়া, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ লেকচার। তো আমরা এই লেকচারটার পরে হয়তো আপনাদেরকে আমি 2টা জুম ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করব। তবে সেই জুম ক্লাসগুলো আপনাদের কুইজ পরীক্ষা শেষ হওয়ার পরে হবে, কারণ জুম ক্লাস নিতে হলে আপনাদেরকে একটু সমস্যাগুলো আগে বের করতে হয়। তো আপনারা যেহেতু সবাই এখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তো আমি আপনাদের এখনই কয়েকটা লেকচার দেখে শুনে সমস্যা বের করতে বলছি না। তো আমরা লেকচারগুলো করে যাচ্ছি, যাতে আপনাদের সমস্যা হলে আমরা কুইজ পরীক্ষাগুলো শেষ হলে পরে দুইটা ক্লাসে আমরা 2 ভাগে চ্যাপ্টার পার্টগুলোকে ভাগ করে আমরা সমস্যাগুলো নিয়ে একসাথে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা সর্বশেষ কিছু অংশ, যে বাংলাদেশে কোম্পানির ব্যবসার কি অবস্থা আছে এবং ভবিষ্যৎটা কেমন, সেটা নিয়ে কথা বলবো। এবং সম্প্রতিকালে নতুন কোন ধরনের কোম্পানিগুলা বেশি গড়ে উঠছে সেটা নিয়ে আলোচনা হবে। মূলত আজকে বইয়ের শিক্ষার থেকে আমরা মূলত আমাদের দেশীয় প্র্যাকটিক্যাল লাইফটা কেমন এই বিজনেসের সেটা নিয়েই দেখবো আসলে। তো এবং এই 2টা বিষয় আলোচনা করে আপনাদেরকে একটা ছোট হোমওয়ার্ক দেওয়া হবে। তো আজকে আলোচনা একটু ডিটেইলি আপনাদেরকে আমি ভবিষ্যতের ইয়াটা দেখাই। তো মূলত যদি এখানেও অনেক পরের থেকে কথা বলা হচ্ছে বিকাশটা, মূলত বাংলাদেশে কোম্পানি ব্যবসা বেশিরভাগই প্রাইভেট, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানই বেশি। তো 1910-এর পর থেকেই মোটামুটি বাংলাদেশে প্রাইভেট কোম্পানিগুলা গড়ে উঠতে শুরু করে, এবং মোটামুটি সেই ব্যবসাগুলা আস্তে আস্তে অনেকগুলা বড় কোম্পানিও গড়ে উঠছে। মূলত এখানে যেটা বলা হচ্ছে যে 90 দশকে বাংলাদেশে কোম্পানি ব্যবসা ব্যাপক প্রসার আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা খুব উচ্চ বা কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায় নাই এখনো। এর মধ্যে কিছু প্রবৃদ্ধি অর্জনও হয়েছে, দেশি বিদেশি অনেক উদ্যোক্তারা আসছে, সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ, বিভিন্ন পরিবেশগত সুবিধা, আবহাওয়াগত সুবিধায় অনেক কোম্পানি বর্তমানে গড়ে উঠছে। তবে কিছু সমস্যাও যে যা আছে, যার কারণে আমরা এখনো সেই লক্ষ্যটা অর্জন করতে পারি নাই। সেখানে আমরা বিভিন্ন জবাবদিহিতার অভাব দেখি, তারপরে আমরা দেখি যে ব্যুরোক্রেসি দেখি, অর্থাৎ আমলাতান্ত্রিকতা রয়ে গেছে, তারপরে শ্রমিকদের সেরকম সুযোগ সুবিধা নাই, এই ধরনের কিছু, বা ঋণ গ্রহণের একটা সমস্যা রয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা এখনো সেই পর্যায়ে যায় নাই। যেসব কারণে কোম্পানিগুলা বা এই ধরনের বড় কোম্পানি গঠন করা অনেকটাই এখনো সমস্যা দেখা যায়। তো অনেকেই এর জন্য কোম্পানি ব্যবসার থেকে এক মালিকানা বা অংশীদারি ব্যবসা বেশি করার চেষ্টা করে। তো এই সব বিভিন্ন কারণে বাংলাদেশে সেরকম বড় কোম্পানি এখনো গড়ে ওঠে নাই। তারপরও বেশ কিছু বড় গ্রুপ অফ কোম্পানি কিন্তু আমাদের এখানে রয়ে গেছে, এবং বর্তমানে আপনারা জানেন যে অনেক কোম্পানি আছে যারা বাইরেও ব্যবসা করতেছে, বাংলাদেশে অনেক কোম্পানি বিদেশেও ব্যবসা করতেছে। তো এই সব সমস্যা এবং সুবিধা নিয়ে বাংলাদেশ মোটামুটি একটা স্টেজে আছে, বাট বর্তমান সরকারের বিভিন্ন নীতি কৌশল এবং কারণে কিছুটা হলেও উন্নতি চেষ্টা চলতেছে, এবং কর্ম পরিবেশটাও একটা ফ্যাক্টর। এছাড়া বিভিন্ন ধরনের আমরা যদি চিন্তা করি যে
গভর্নমেন্টের পক্ষ থেকে সব মালিক পক্ষকেই একটা প্রেশার দেওয়া হয়, যেটা হয়তো আগে ছিল খুব কম, এখন সেটা দেওয়া হচ্ছে। তা বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখছি, যেগুলো আমাদের ব্যবসাকে কিছুটা হলো আবার ব্যাক, যতটা আগাইতে যায় কিছু একটা দুর্ঘটনা সেটাকে আবার ব্যাকফল করে। যেমন আমরা যদি বলি হলি আর্টিজানের ঘটনা, এই হলি আর্টিজানের ঘটনায় অনেক ফরেনার মারা গেল, বা অনেক ফরেনারকে মারা গেল মানে হত্যাই করা হলো। তো তারা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করতে আসছে, বিভিন্ন মেট্রো রেলের প্রজেক্ট, পদ্মা সেতুর প্রজেক্টে জন্য তারা বাংলাদেশে আসছিলেন, বাট তারা ওই দিন মৃত্যুর শিকার হলো। তো এই ঘটনাটার পরে কিন্তু আমরা বিশ্ববাজারে একটা নেতিবাচক প্রভাব পড়লো বাংলাদেশের উপর, গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে একটা ব্যাপক প্রভাব আসলো, অন্যান্য সেক্টরেও সেই প্রভাবটা বিস্তৃত হইলো। তো এই ধরনের প্রভাবগুলো আমাদের পিছায় রাখতেছে। এছাড়া কর্মপরিবেশ, আপনারা গার্মেন্টস চিন্তা করলে দেখবেন শ্রমিকদের সেই ধরনের কাজের পরিবেশ নাই, আগুন নির্বাপনের ব্যবস্থা নাই, যেমন রানা প্লাজা ধস, তাজনীন গার্মেন্টস এর আগুন, এগুলো সবই কিন্তু আমাদের একটা ড্রব্যাকস। ঠিক আছে। তো যেমন আপনার বনানী, কিছুদিন আগে বনানীর একটা বড় টাওয়ার, এফআর টাওয়ারের ঘটনা, তো অনেক বড়গুলা কোম্পানির ওইখানে অফিস ছিল, তাদের সম্পত্তিও গেল, তাদের এখানকার কিছু দক্ষ জনশক্তিও তারা ওইখানে হারাইলো। তো এই যে এই ধরনের বিভিন্ন ঘটনা আমাদের বাংলাদেশ যতটা ব্যবসা নিয়ে আগাইতে যায়, ওই ঘটনাগুলা কিছুটা হলেও আমাদেরকে আবার ব্যাকফুটে ঠেলে দেয়। তো এই জিনিসগুলো আমাদের সুনামও নষ্ট করে। তো তবে বর্তমানে যেটুকু বলতেছিলাম যে বিভিন্ন তথ্য প্রযুক্তির উন্নতি একটা বড় ফ্যাক্টর, তথ্য প্রযুক্তি উন্নতি আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতেছে, শেয়ার মার্কেট ভালো হচ্ছে, আমরা সব দেশের সাথে যোগাযোগ মেনটেন করতে পারতেছি, ব্যবসা একটা গ্রো করতেছে। এছাড়া বিজনেস এডুকেশনটাও ডেভেলপ হচ্ছে, আমরা প্রাইভেট পাবলিক বিভিন্ন ইউনিভার্সিটি গুলা ওই ফরেন স্ট্যান্ডার্ড এডুকেশন দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা একটা ব্যাপক সুবিধা। তবে আরেকটা সমস্যা এখানে আমি একটু বলি, যেটা আপনারা এখানে পাবেন না, কারিগরি শিক্ষার অভাব। তো আমরা দক্ষ মানব বল তৈরি করতে পারতেছি না, কারণ আমাদের এখানে দক্ষ কারিগরি শিক্ষা নেই। সবাই ওই মোটামুটি অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ এই সেক্টরে চলে যায়, কিন্তু ওই কারিগরি নলেজে যায় না, যেটা খুবই দরকার। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই আমরা আসি, এবং এটা উতরায় উতরায় কিছুটা হলেও আগানোর চেষ্টা করতেছি। তো আমি একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি, এটা বই থেকে না, আমি একটা পেপার থেকে নিছি আপনাদেরকে জানানোর জন্য জাস্ট। তো এটা হচ্ছে বিশ্ব ব্যাংক, আপনারা সবাই নাম শুনছেন, তাদের একটা প্রতিষ্ঠান আছে, অঙ্গ প্রতিষ্ঠান, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বলে, আইএফসি। ওরা একটা বাংলাদেশের উপরে একটা গবেষণা করছে, বা বাংলাদেশি বেসরকারি কোম্পানি ভিত্তিক একটা গবেষণা করছে, যেটার নাম ওরা দিছে বাংলাদেশ জার্নি টু মিডল ইনকাম স্ট্যাটাস, রোল অফ দ্য প্রাইভেট সেক্টর। অর্থাৎ আমি প্রথমেই বলছি যে প্রাইভেট সেক্টর আমাদের ইকোনমিতে বড় একটা অবদান রাখে। 1913 সাল থেকে এই প্রাইভেট সেক্টরের ক্রমবিকাশ শুরু হয়েছে, এবং আমাদের অর্থনীতিতে পাবলিক, অর্থাৎ পাবলিক বলতে এখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কথা বলতেছি, যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানের তুলনায় এই প্রাইভেট সেক্টর বা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, ছোট বড় যাই হোক, তাদের অবদান সবচেয়ে বেশি, এবং এগুলো কিন্তু পারিবারিক ভাবেই শুরু হয়েছে। তো দেখেন এই ওদের প্রতিবেদনে বলা হচ্ছে যে 100-র বেশি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় বিভিন্ন শিল্পের আন্ডারে, এবং তার মধ্যে 10% শেয়ার বাজারে তালিকাভুক্ত, এবং দেশের বেসরকারি খাত নানা স্তরে গেছে। তো 1971 থেকে 1980 সাল পর্যন্ত এটা প্রথম স্তর। তারপরে পাকিস্তানিদের বিদায়ের পর শিল্প খাতে বিভিন্ন উদ্যোক্তা ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করেন, এবং বেসরকারি খাতের উন্নয়ন ঘটে। 81 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 23টা বেসরকারি প্রতিষ্ঠান শুরু হয়, এবং তৈরি পোশাক খাতেও তারা একটা ব্যবসা সাফল্য শুরু করে, এবং আস্তে আস্তে আমরা এখন তৈরি পোশাক খাতে একটা ভালো অবস্থান নিয়ে আসি বহু বছর ধরে। তবে অ্যালার্মিং বিষয় হচ্ছে এখানে যে ভিয়েতনাম এখানে একটা ভালো রোল এখন নিচ্ছে, আমাদের অনেক ক্লায়েন্ট ভিয়েতনাম নিয়ে গেছে। তো ভিয়েতনাম যেভাবে আগাচ্ছে, বাংলাদেশ যদি সে তাদেরকে ধরতে না পারে, তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাবে ভিয়েতনাম এই গার্মেন্ট সেক্টরটা আমাদের থেকে কেড়ে নিতে পারে। তো এখানে আমাদের একটু নজর দেওয়া দরকার। তো এখানে আমি 1990-এর দশক থেকে 2010 সাল এই সময় আমরা বলতেছিলাম যে কোম্পানির বা বেসরকারি খাতের স্বর্ণযুগ বলতেছে ওরা। তো এই সময় বিভিন্ন নীতি কার্য ফলে
বেসরকারি খাতের আরো উন্নতি ঘটে, বিভিন্ন ধরনের সেবা খাত গড়ে ওঠে, যেমন আর্থিক সেবা প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকিং ব্যবসার উন্নতি ওই সময়টায় হয়, ঔষধ শিল্পের উন্নতি হয়, বিভিন্ন আবাসন খাত অর্থাৎ এই প্রমোটিং বিজনেস এগুলা বিস্তার লাভ করে। এই প্রতিবেদনে বলা হয় আরো যে তারা কিছু আমাদের জন্য সুপারিশ রাখে। 1 বছরের মধ্যে সম্পদের মান পর্যালোচনা করতে হবে প্রতি বছর। 2010 সালের পরে তারা এই প্রতিবেদনটা দিছিল। খেলাপি ঋণ যেগুলো আছে অর্থাৎ যারা ঋণ নিয়ে পরিশোধ দেয় না তাদের আদায়ের জন্য বিভিন্ন কৌশল আমাদের নিতে হবে। বিদেশি ঋণ ও সুদের হারের সীমা উদারীকরণ অর্থাৎ সুদের হারটা একটা নির্দিষ্ট আনতে হবে। ব্যাংকিং খাতে বিভিন্ন একীভূত পদক্ষেপ নেওয়া অর্থাৎ এত ব্যাংক দরকার নাই, কয়েকটা ব্যাংক মিলে একসাথে কাজ করে। বিভিন্ন কর্পোরেট বন্ড ছাড়া, যেটা আমরা ঋণপত্র বলছিলাম। বিদেশি লেনদেনের উপরে নিয়ন্ত্রণ প্রত্যাহার অর্থাৎ ট্যাক্স, ভ্যাট, লজিস্টিক, কাস্টমস এগুলা ব্যবস্থাপনা উন্নতি। যে কাস্টমসে মাল আসবে, কাস্টমস কিছু মাল আটকায় রাখবে, তো এই ব্যবস্থাগুলোকে কমায় দিতে হবে। বিভিন্ন অবকাঠামো, কর এবং বিদেশি বিনিয়োগে আরো বাড়াইতে হবে। গভর্নমেন্ট এখন করতেছে, যেমন স্যামসাং বাংলাদেশে ফ্যাক্টরি দিয়ে দিচ্ছে, ভিভো বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচারিং করতেছে, মানে অ্যাসেম্বল করতেছে। তো এরকম বড় বড় অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে তাদের ছোট করে ফ্যাক্টরি এখন ওপেন করতেছে। তো আমাদের আরো এগুলো আনতে হবে, রপ্তানি বাড়াইতে হবে। তারপরে কর্পোরেটে একটা বড় ইম্পর্টেন্ট গভর্নেন্স অর্থাৎ সুশাসন বাড়াইতে হবে। তারা এই জিনিসগুলা বলতেছে আমাদের খুবই দরকার। তো এই জিনিসগুলা যদি আমরা আনতে পারি তাহলে আমরা উন্নতি করব। তো এই প্রতিবেদনটায় তারা বেসরকারি বিভিন্ন খাতকে আয়ের দিক থেকে নেতৃত্ব দিচ্ছে এরকম 23টা কোম্পানি তারা তালিকা প্রকাশ করে। তার মধ্যে দেখা যায় যে একে খান গ্রুপ আয়ের দিক থেকে সবচেয়ে বেশি ছিল, ওই সময়ের কথা বলা হচ্ছে। এরপরে আছে বসুন্ধরা গ্রুপ, আমরা নাম শুনছি, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, স্কয়ার গ্রুপ, টিকে গ্রুপ, আকিস গ্রুপ, বেক্সিমকো, ইউনাইটেড গ্রুপ ও সিটি গ্রুপ। এবং বার্ষিক আয় মোটামুটি এদের সবারই $100 কোটি উপরে। $100 কোটি আয় করে আরো 3টি প্রতিষ্ঠান হচ্ছে পিএইচপি, প্রাণ ও পার্টেক্স। পরের 11টা শীর্ষের মধ্যে $50 থেকে $90 কোটি। তাদের মধ্যে রয়েছে নোমান গ্রুপ, বিএসআরএম, কেডিএস, হামিম গ্রুপ, এসিআই, ট্রান্সকম, প্যাসিফিক জিন্স, কনফিডেন্স গ্রুপ ও ওয়ালটন। তো এই কোম্পানিগুলাই মোটামুটি এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের শীর্ষ 23টা বড় কোম্পানি বা গ্রুপ। তো এখন আমরা আসবো বর্তমানকালীন বাংলাদেশে কি কি বাইং হাউস। তো এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনারা এখানে চিন্তাও করতে পারেন জব টবের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ, বা আপনারা যদি চান বিজনেসম্যান হবেন এগুলা। বাইং হাউস মানে যারা মধ্যস্থ ব্যবসায়ী, এরা এক দেশ থেকে পণ্য ক্রয় করে আমদানিকারককে তা সরবরাহ করে। সহজ ভাষায় বলা যায় বিদেশি আমদানিকারকের কাছ থেকে দেশি রপ্তানিকারকের যোগাযোগের মাধ্যমে এরা কাজ করে। উৎপাদনকারী ও বিদেশি ক্রেতা আমদানি রপ্তানি ব্যবসায় আমদানি ও নানা প্রকার জটিলতা পরিহার করতে চায়, তো অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে। অর্থাৎ বাইং হাউসের কাজ হলো যে আমি বানাচ্ছি, কাউকে পাঠাবো, তো মাঝখানে সে কাজ করবে আমার বানানো জিনিসগুলা ওই আমেরিকায়, বা ধরেন আমার যদি কাস্টমার আমেরিকায় থাকে তাকে পাঠানো। এটা হচ্ছে বাইং হাউসের কাজ বা বাইং হাউস বিজনেস, এটাই মেইনলি। স্টক এক্সচেঞ্জ, তো মূলধন বাজারে আমরা জানি এটা সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান যেখানে আমাদের শেয়ার বিক্রি হয়। তো এটা একটা ভালো সম্প্রসারণ হচ্ছে, বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানি এখানে তালিকাভুক্ত হয়, বিভিন্ন শেয়ারের লেনদেন গুলো হয়, বাজার পরিচালনা নিয়ন্ত্রণ তারা করে, অর্থনীতিতে ভূমিকা রাখে, বিনিয়োগকৃত অভিযোগ তহবিল সুরক্ষা। এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে এইগুলা তথ্য সরবরাহ করা। স্টক এক্সচেঞ্জের এখন দেখবেন স্টক এক্সচেঞ্জ চালানোর জন্য ছোট ছোট কিছু ব্রোকার হাউস গড়ে ওঠে। তো ব্রোকার হাউস হচ্ছে যে শেয়ার কেনা বেচে, আপনি আমি যে শেয়ার কিনবো কার কাছ থেকে কিনবো, ওই ব্রোকার হাউস ওটা মেনটেন করে। অর্থাৎ শেয়ার মার্কেট অনেকগুলা কোম্পানিকে বলছে তোমরা কাস্টমার ডিলিংসটা করো, ঠিক আছে, বা শেয়ার হোল্ডারদের ডিলিংসটা করো। তো আমার একটা ধরেন ব্রোকার হাউসের কাছে আমি যাব, সেই ব্রোকার হাউসের আন্ডারে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, তো ওর কাছেই আমার যেতে হবে শেয়ার কেনা বেচা এগুলা করার জন্য। তো ও একটা কাস্টমার ডিলিংস এর কাজটা ওরা করতেছে। তো বর্তমানে এটাও এখন ভালো ব্যবসা। অনেক জায়গায় আগে শুধুই মতিঝিল বেজ এরকম ব্রোকার হাউস গুলা ছিল, এখন কিন্তু সেটা না, অনেক জায়গাতে এই ব্রোকার হাউস গুলা হয়ে যেতেছে। কারণ লোকজন এখন মতিঝিলে আসতে চায় না, যার বাসার কাছে যদি একটা ব্রোকার হাউস পাওয়া যায় সে সেখানে বসে অনলাইন যেহেতু, তো মতিঝিলে যে ব্রোকার হাউস সে যা দেখতেছে ওই উত্তরায় বসে সেই ব্রোকার হাউসও সেম জিনিস দেখতেছে, তো ওইখানে থাকতেছে।
তো এইভাবে ব্রোকার হাউসের বিজনেস স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গড়ে উঠছে। ক্ষুদ্র ঋণ বর্তমানে গভর্নমেন্ট খুব চাচ্ছে যাতে ছোট ছোট শিল্পগুলা গড়ে ওঠে। তো এই জন্য ব্র্যাক, গ্রামীণ ব্যাংক এরা ছোট ছোট এনজিও গুলা চালানোর জন্য বহু ছোট ছোট ভাবে বিশেষ করে গ্রাম অঞ্চলে তারা লোন দিতেছে। তো এই গ্রামীণ মহিলা পুরুষ মানুষগুলা এই সব লোন নিয়ে তারা কাজ করতে হস্তশিল্প তৈরি করতেছে। এবং এই হস্তশিল্প আপনারা আশ্চর্য হইতে পারেন যে এই হস্তশিল্প কিন্তু বাইরের বিশ্বে প্রচুর দাম। আমরা যখন এটা আপনারা চিন্তা করবেন যে যদি আড়ং-এ যান, আপনারা আড়ং-এ দেখবেন হ্যান্ডমেড অনেক জিনিস পাওয়া যায়, অনেক দাম। একটা ম্যাট বা একটা ওয়াল ম্যাট আপনার কাছে দেখবেন 8-10 হাজার টাকা লেখা, আপনার কাছে মনে হবে যে এটা এত দাম কেন, পুরাটা হ্যান্ডমেড। এবং এই আইটেম গুলাই আড়ং কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়, তারা সেল করে, তাদের ফরেন বিজনেস আছে। তো ওই সব জায়গায় কিন্তু এগুলা হাজার হাজার ডলার দিয়ে ওই ম্যাট গুলা বা হ্যান্ডমেড জিনিসগুলা বিক্রি হয়। তো এই যে এগুলা যে গড়ে উঠতেছে হ্যান্ডমেড, তো এগুলা নকশি কাঁথা খুব বাইরের লোকজন খুব পছন্দ করে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলার ব্যবসা অনেক ভালো এখন। মার্চেন্ডাইজিং অর্থাৎ উৎপাদিত বা ক্রয়কৃত পণ্য সম্ভাব্য ক্রেতার নিকট বিক্রি করার জন্য যে কৌশল কার্যক্রম হয় সেটাই মার্চেন্ডাইজিং। উন্নত সম্ভাব্য ক্রেতার নিকট পণ্যের গুণমান তুলে ধরে তার পণ্যকে উৎসাহিত এবং ক্রয় সংক্রান্ত যাবতীয় সহায়তা প্রায় বর্তমানে মার্চেন্ডাইজিং অন্যতম ব্যবসার অংশ না, এটা একটা স্বাধীন পেশা হিসাবে। যেমন এই যে মার্চেন্ডাইজিং ওরা কাজ করে, ওরা কিছু তৈরি করে না, ওরা যেমন স্বপ্ন আড়ং, আগোরা, এরা কিছু বানায় না, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য তাদের কাছে থাকে, তারা তাদের ওইখান থেকে বিক্রি করতেছে। তো দেখবেন এরকম ছোট ছোট ডিপার্টমেন্টাল স্টোর এখন মুদি স্টাইল কমে যাইতেছে। আপনি দেখবেন রো স্টাইল হচ্ছে, স্বপ্ন বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। স্বপ্ন ছাড়াও দেখবেন একটা ব্যক্তি মালিক একজন একটা ব্রাঞ্চই নিছে, সে বড় একটা দোকান নিছে, সে সাজায় রাখতেছে, যে যার মতো আইসা নিয়ে যাইতেছে এবং টাকা দিতেছে। মুদি স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আসলে আউটসোর্সিং। আপনারা জানি না আপনারা কেউ করেন কিনা, এখানে আউটসোর্সিংটা এখন বর্তমানে খুব ভালো একটা ব্যবসা, যেহেতু ইন্টারনেট বেস কাজ, এটা ঘরে বসেই। তো বর্তমানে তথ্য প্রযুক্তির জন্য এটি খুব বেশি ব্যবহার হচ্ছে, অনেক টাকা ইনকাম করা যায় আউটসোর্সিং করে। ঘন্টা বেসিস টাকা পাওয়া যায়, আওয়ার দিন বেসিস টাকা পাওয়া যায়, কাজ বেসিস টাকা পাওয়া যায়। তো অনেক লোক এখন চাকরি ছেড়ে দিয়েও এই আউটসোর্সিং করে, এরকমও উদাহরণ বাংলাদেশে আছে। অর্থাৎ সাধারণত এই কাজগুলো বাইরের দেশের কাজ, তারা অন্যান্য দেশের লোক দিয়ে করায় নেয়, এগুলাকেই আমরা আউটসোর্সিং এর কাজ বলি। ডাটা এন্ট্রি এটা পার্ট অফ আউটসোর্সিং, অর্থাৎ বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে আপনাকে বিভিন্ন ডেটা বা প্রোগ্রাম বা এক স্থান থেকে আরেক স্থানে প্রতিলিপি করা, অর্থাৎ একটা কপি থেকে আরেকটা কপিতে সেটা টাইপ করা, সোজা কথা। তো এই ধরনের প্রোগ্রামিং এর কাজ বা কম্পিউটার রিলেটেড কাজ গড়ে উঠতেছে। এবার আপনি দেখবেন যে টাইপ করার জন্য বিভিন্ন দোকান আছে, আপনি কম্পিউটার টাইপটা কম্পোজ করে দেয়, ঠিক আছে। তো ডাটা এন্ট্রি অপারেটর অনেক চাহিদা আস্তে আস্তে বাড়তেছে, হাতে লেখা যুগ চলে যেতেছে, তো টাইপিং এর কাজ বাড়তেছে। তো এবং যখন আপনি বাইরের যদি কাজ করেন, তো বাইরের কোনো কিছু টাইপ করে দেন, বিদেশি কোনো বায়ারের কাজ করে দেন, আপনি বৈদেশিক মুদ্রা পাইতেছেন, ইনকামও অনেক বেশি। এটা এখন অনেক হচ্ছে এই আউটসোর্সিং ডাটা এন্ট্রির কাজ। আপনারা চাইলেও শিখতে পারেন, করতে পারেন, ভালো ইনকাম সোর্স। কল সেন্টার, আপনি নিজেরাও আপনারা হয়তো অনেক কল সেন্টারে ফোন দিয়ে আপনাদের সমস্যা নিয়ে কথা বলেন, যেমন প্রতিটা সিম কোম্পানির আছে, প্রতিটা ব্যাংক এখন ফলো করে কল সেন্টার। তো এই আপনাদের মতোই, আপনাদের থেকে একটু সিনিয়র, যে ইন্টার পাস করে অনার্স পড়তেছে, তারাই কিন্তু এই কল সেন্টারে জবগুলো করে পার্ট টাইম জব হিসাবে। তো 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে একটা মান্থলি হিসাব টাকা পায়। এটা টাইম স্লট ভাগ করা থাকে, কেউ সকালে করে, কেউ দুপুরে, কেউ রাত্রে, এভাবে করে তারা কল সেন্টারের কাজ হয়। আমি অনেক কিছু শিখতেও পারবেন, কর্পোরেট কালচারটা বুঝতে পারি, এবং হাত খরচের একটা ভালো অ্যামাউন্ট সেখান থেকে তৈরি হয়। তারপরে কুরিয়ার সার্ভিস। তো কুরিয়ার সার্ভিস এখন অনলাইন ডেলিভারি, ফুড ডেলিভারি হইতেছে। তো এগুলা ব্যবসা খুব, কুরিয়ারের ব্যবসাও খুব দ্রুত। আপনারা এখন ছোট যে কোনো একটা চিঠি থেকে শুরু করে বা একটা লেটার থেকে শুরু করে বা একটা ডকুমেন্ট পাঠানো থেকে শুরু করে আপনি যে কোনো বড় জিনিস হোক সেটা
পাঠিয়ে দিতে পারতেছেন, যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিস, যেমন আরো অনেক আছে, কন্টিনেন্টাল আছে, যেমন আরো আপনার সুন্দরবন আছে, সুন্দরবন তো বললামই, সুন্দরবন, কন্টিনেন্টাল, তারপরে এরকম বেশ কিছু সার্ভিস, কুরিয়ার সার্ভিস কোম্পানি আমাদের এখানে আছে। তারপরে এখন আরো বিজনেস দেখি, যেমন নগদ, মানে মোবাইল ব্যাংকিং বিজনেস। এটা যেমন একটা নতুন কোম্পানি করে উঠছে, এই কোম্পানি কিন্তু অনেক লোকের কাজ দিতে পারতেছে। এদের কল সেন্টারে জব হচ্ছে, এখান থেকে আপনি বিভিন্ন ছোট ছোট দোকানদাররাও এই সার্ভিসটা নিয়ে তারাও ব্যবসা করতে পারতেছে। বিকাশ এর একই, রকেট একই, তারপর দারাজ অনলাইন প্রোডাক্ট আপনি শপিং, রাইট, মানিগ্রাম অনলাইন মানি ট্রান্সফার, পাঠাও, উবার আমরা মোটামুটি অনেকে ইউজ করছি। তো এগুলা বিজনেস এখন গ্রোয়িং বিজনেস। ফুড পান্ডা গ্রোয়িং বিজনেস, আপনাদের মতন ছোট ছোট ছেলেরা যার সাইকেল বাইক আছে চলে গেল খাবার ডেলিভারি, এটা খুব ইয়া না যে এখানে কোনো মান সম্মানের বিষয় নেই। আমি, আমার একটা সাইকেল আছে, আমি একটা কাঁধে ব্যাগ রাখি, আমি 2 ঘন্টা কাজ করি, 3 ঘন্টা কাজ করি দিই, মানুষের বাসায় খাবার পৌঁছায় দিতেছে। এখানে কোনো, এটা ছোট হওয়ার মতো কোনো কাজ না, ভালো কাজ। পাঠাও অনেক 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 বড় বড় অফিসারও আছে যাদের বাইক আছে, অফিস যাওয়ার সময় 2টা প্যাসেঞ্জার নিয়ে যায় বা একটা প্যাসেঞ্জার নিয়ে যায়। ধরেন স্যার বাসা গুলশান, গুলশানে তার অফিস মতিঝিল, তো ওই গুলশান থেকে মতিঝিল এই মাঝখানে সে প্যাসেঞ্জার নেয় বাইকে, বা গাড়িতেও নেয়, গাড়িতেও, উবারের গাড়িতেও অনেকে নেয়। আমি নিজেও পাইছি এরকম, যে বড় 1-1.5 লাখ টাকা বেতন পায় চাকরি করে, কিন্তু সে পাঠাও চালায়, পাঠাও বাইক চালায়। ফ্রাইডেতে, ফ্রাইডে স্যাটারডে হয়তো বা চালায় রেগুলার, আবার অফিস ডেতে হয়তো বা যাওয়ার সময় 2-1 জন নিল, আসার সময় 2-1 জন নিল তার ওই রুটের মধ্যে, আর ফ্রাইডে স্যাটারডে হয়তো বা সব দিকেই যেতে পারে। তো এরকম ভাবে তারা তাদের কিছু একটা খরচ উঠানোর চেষ্টা করছে। বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এখন গ্রোয়িং, অর্থাৎ টেকনোলজি বেস, সফটওয়্যার বেস কোম্পানি হেভি গ্রো করতেছে। আমরা এই সেক্টরটাকেও ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা আমরা প্রথমে আস্তে আস্তে শুরু করতে পারি, যেমন এই যে পাঠাও দিয়ে আপনারা যদি চান, যা বাইক আছে ইউজ করতে করতে আপনি ওই কনসেপ্টটা বুঝে নেন, তারপর আস্তে আস্তে আপনি ছোট করে শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে বড় হবে। এই পাঠাওয়ের ইতিহাস আমি চাবো আপনারা সবাই একটু পাঠাও ইউটিউবে, পাঠাও যার অনেকে হয়তো দেখছেন, বাট ইউটিউবে একটু পাঠাওয়ের ইতিহাস দেখবেন, যে পাঠাও কিভাবে শুরু হলো। খুব বেশি বয়সী ছেলে না, 2-3টা ইয়াং ছেলে পাঠাও শুরু করছিল। তো এই পাঠাওয়ের কাহিনীটা আপনারা দেখবেন, যে পাঠাও কিভাবে উৎপত্তি হলো, এবং বিশ্বে পাঠাও কিন্তু সবচেয়ে দ্রুত, আমরা বলি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দ্রুত সে অনেক বড় কোম্পানিতে প্রতিষ্ঠান হয়েছে, বিশ্বের মধ্যে খুব দ্রুত সে একটা মিলিনিয়ান কোম্পানিতে পরিণত হয়েছে। এটা আপনার ফোর্বসের একটা প্রতিবেদনে আসছিল। তো পাঠাওয়ের উৎপত্তি আপনারা দেখতে পারেন। আরো বিজনেস এখন হচ্ছে, মোটিভেশনাল স্পিকার বিজনেস হচ্ছে। তারপরে এখন দেখবেন আপনারা আরো হচ্ছে এখন ওয়েডিং প্ল্যানার, বিবাহ প্ল্যানিং করে দিতেছে। বা দেখবেন ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনার যে কোনো ইভেন্ট হবে, বিয়ে, বার্থডে, কনফারেন্স, এগুলা মিটিং অর্গানাইজ করে তারা, তারাই গাড়ি ঠিক করে দেয়, তারাই আপনার ভিডিও ম্যান ঠিক করে দেয়, তারাই লোকেশন ঠিক করে, তারাই খাবার রেডি করে, তারাই সব কাজ করে। আপনার জাস্ট পেমেন্ট করতে হয়, আপনাকে কোনো হেডেক নিতে হয় না। বিয়ে করবেন আপনি, কোনো হেডেক আপনার নাই, ওদেরকে আপনি বলে দিবেন আমি এই এই চাই, আমার বাজেট এত, ওরা ওই অনুযায়ী আপনাকে ধরায় দিবে লিস্ট, যে এই জিনিস করলে যদি আপনি এই বাজেট হয় তাহলে আপনি এই জিনিস পাবেন, রাজি কি রাজি না, তো আপনি ওই ওরাই করে দিতেছে। তো এই ধরনের বিজনেস খুব গ্রো হচ্ছে এখন। আর ওই কনসেপচুয়ালি বিয়ে, বাবুর্চি খোঁজা, ওই ক্যামেরাম্যান খোঁজা, এগুলা জন্য আলাদা একটা কোম্পানি তৈরি হয়েছে। তো এগুলা এখন গ্রোয়িং বিজনেস, এবং বিজনেস গুলো আস্তে আস্তে অনেক ডেভেলপ হবে। যেমন পাঠাও, আজ থেকে আমরা 10 বছর আগে কল্পনাও করি নাই পাঠাওয়ের মতো একটা বড় কোম্পানি হয়ে যাবে, বা এরকম একটা অ্যাপ বেস এই ভেহিকেল কোম্পানি বাংলাদেশে এত ভালো রান করবে। ঠিক আছে, তো এইগুলা বিজনেস তৈরি হয়েছে। তো আজকে আলোচনার থেকে খুবই ছোট এসডব্লিউ, ডাটা এন্ট্রি ব্যবসা ও আউটসোর্সিং ব্যবসা, আমি যেটা স্লাইডে দিছি সেখান থেকে না লিখে আপনারা নিজের ভাষায় বই পড়বেন, স্লাইড পড়বেন, তারপরে লিখবেন। দুইটা ছোট ছোট 3-4 লাইন করে লিখলেই হবে। তো আশা করি সবার আজকের লেকচারটি
রিয়েল লাইফ বা আমাদের বাস্তব জীবনের লেকচার। তো আমরা শুনবো এবং সবাই চেষ্টা করব পাঠাওয়ের হিস্ট্রিটা জানার, কিভাবে সেই বিজনেসটা গ্রো হলো। ইন্সপায়ারেশন পাবেন আপনারা নিজেরাই। আর যারা শুনছেন তারা তো শুনছেনই, বাট যারা শুনেন নাই 5 মিনিট 10 মিনিট ইউটিউবে ইনভেস্ট করবেন, পাঠাওয়ের হিস্ট্রি জানবেন। ইউটিউবে সার্চ করবেন বিজনেস হিস্ট্রি অফ পাঠাও বা হাউ পাঠাও স্টার্টস জার্নি, এইভাবে যেভাবেই লেখেন চলে আসবে, তা দেখবেন এবং কিভাবে একটা ছোট থেকে এত বড় কোম্পানি হয়েছে জানতে পারবেন। তো আপনাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে আমি তো এত বড়, আমরাও চাবো যে আমাদের গ্রেগরিয়ান একজন পাঠাওয়ের মতন একটা বড় কোম্পানির ওনার। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।